ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা। হ্যালো, আমি একটু বাবার সঙ্গে কথা বলতে চাই। তুমি? ঠিক আছে ফুলদি, আমার ভুল হয়ে গেছে। সব মুছে ফেলবো আমি সব খুলে ফেলবো। আমার কোনো সাজের প্রয়োজন নেই। তোকে বলেছিলাম না আমাকে সাজাস না। কি করছোটা কি রাঙাদি? তুমি এক্ষুনি না চলে আসবে? কেন রে, এতই কনফিডেন্স তোর নিজের ওপর? হয়েছে তোমার শান্তি হয়েছে তো? এবার 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 তুমি নিজে 10 হাতে খেতে পারবে, আর তোমার ওই মেয়ে শালুককেও 10 হাতে খাওয়াতে পারবে। শান্তি হয়েছে তো তোমার? এটাই তো তুমি চেয়েছিলে না? এটাই তো চেয়েছিলে, আর সেটাই হয়েছে। ছি 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 ছি, তোমার মতন ক্রিমিনাল, তোমার মতন স্বার্থপর একটা লোক আমার মেয়ের বাবা হতে পারে, এটা আমার ভাবতেও কষ্ট হচ্ছে। প্লিজ সোনালি, চুপ করো, আমার আর ভালো লাগছে না। এই ন্যাকামো করো না প্লিজ, আর যাই করো ন্যাকামো করো না। এই শোনো, তোমাকে না ন্যাকামো করাটা মানায় না, একদম মানায় না। এখন আবার চোখের জল এনে নাটক করছো, তাই না? কিসের জন্য? কিসের জন্য? কার জন্য তোমার চোখের জল পড়ছে শুনি? দুটো বছর আমার মেয়ের জীবন থেকে নষ্ট হয়ে গেল, আর তুমি তো বাড়িতে এসে এসির তলায় শুয়ে থাকবে, ভালো মন্দ খাবে, আমি তোমাকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো। কিন্তু আমার মেয়েটা ওই জেলের কালকুঠুরিতে পড়ে থাকবে, জেলে বসে লপসি খাবে। চারপাশের পরিস্থিতির সঙ্গে ওকে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে। দেখতে দেখতে এই 2 বছর কেটে যাবে সোনালি। থামো তুমি, বড় বড় কথা বলছে। দেখতে দেখতে নাকি 2 বছর কেটে যাবে, আর সেই 2 বছর যদি না কাটে, আমার মেয়ে যদি না বাঁচে, ওর কি এইসব অভ্যেস আছে? আমার মেয়ে জীবনে কোনোদিন কষ্ট করেছে? কষ্ট কাকে বলে ও জানে? কোনোদিনও ভালো খাবার ছাড়া খায়নি, ভালো জিনিস ছাড়া পড়েনি। কত যত্নে রেখেছিলাম মেয়েটাকে, আর তুমি বাবা হয়ে মেয়েটার এই অবস্থা করলে। আমার কোনো উপায় ছিল না সোনালি। বুঝতে পারছি, খুব ভালো মতন বুঝতে পারছি তোমার কোনো উপায় ছিল না। তোমাকে তোমার ওই মেয়ে কিনে রেখেছিল, এতদিন যে তুমি ওকে দেখোনি, তার দাম শোধ করলে আমার মেয়ের জীবন দিয়ে। না না মানে? না মানে না তো কি? তোমার কি মনে হয়? তোমার কি মনে হয় আমি জানতে চাইছি? যে আমি ভুলে গেছি মিমি আমার মেয়ে? হ্যাঁ, আমি কোনো কিছু ভুলিনি। সেই দিনের কথা আমার মনে আছে, যেদিন আমার মিমির জন্ম হয়েছিল। তার আগের রাত্রিরে না আমি সারা রাত জেগেছিলাম চিন্তায়। তারপরে ভোরবেলার দিকে মিমির জন্ম হলো, ফুটফুটে একটা বাচ্চা, তুলোর মতন। তাকে প্রথমে আমি দেখেছিলাম, এই কোলে করে মিমিকে বাড়ি নিয়ে ফিরেছিলাম। ওকে ছড়া শেখাতাম, আমার শেখানোর ছড়া আমাকে শোনাতো। এমন কোনো দিন আমার জীবনে যায়নি, আমি যতই ব্যস্ত থাকি না কেন, আমি ওকে রোজ স্কুলে নিয়ে যেতাম। তুমি ভুলে গেলে ওই দিনগুলো? আমার মেয়ে ছিল আমার গর্ব। পড়াশোনায় কি ভালো ছিল, প্রত্যেকটা প্যারেন্ট টিচার মিটিং এ আমি যেতাম, আর টিচাররা কি ভালোই না বলতো আমার মিমিকে নিয়ে। সেই মেয়েটা কবে যে এত অন্ধকারে ডুবে গেল আমি বুঝতেই পারিনি।
এটা আমার অক্ষমতা, একটা বাবার অক্ষমতা। ঠিক তাই ও যেন হাজার আলোর বাতিতেও মাথা উঁচু করে হাঁটতে পারে, সেই ব্যবস্থাই আমি করেছি। এই শাস্তির ব্যবস্থা করেছি যাতে ও অন্ধকার থেকে বেরিয়ে আসে। এটা যদি আমার দোষ হয়ে থাকে তাহলে এটা আমার দোষ। থামো, থামো তুমি এবার। এসব বড় বড় কথার আর কোনো দাম নেই। তুমি তোমার মেয়েকে জেলে ঢুকিয়েছো। এর থেকে বড় অপরাধ আর একজন বাবার পক্ষে কিচ্ছু হতে পারে না। ভুলে যেও না সোনালি, কেসটা আমি করিনি, কেসটা করেছিল মিমি। হ্যাঁ এটা ঠিক আমি কেসটাকে হেল্প করেছি, আমি আমার শাহরুখ মাকে হেল্প করেছি। আমি যে তথ্য প্রমাণগুলো দিয়েছি, তথ্য প্রমাণগুলো যদি আমি কোর্টে না দিতাম হয়তো মিমির জেল হতো না। ভুলে যেও না, আমি চেয়েছিলাম আমার মেয়ে অন্ধকার থেকে বেরিয়ে আসুক, আর তার একমাত্র রাস্তা ছিল এই তথ্য প্রমাণগুলো কোর্টের হাতে তুলে দেওয়া। ও যতদিন না শাস্তি পেত ওই অন্ধকার থেকে কোনোদিন বেরিয়ে আসতে পারত না। তার অন্তরের শুদ্ধিকরণ ঘটাতে আমি পেরেছি। আমি মনে করি একজন বাবা হয়ে বাবার কর্তব্য আমি পালন করতে পেরেছি। শুধু বাবা বললেই বাবা হওয়া যায় না, তার জন্য অনেক স্যাক্রিফাইস লাগে সোনালি, অনেক স্যাক্রিফাইস। একমাত্র মা বাবাই পারে তাদের সন্তানকে গাছের মতো আকাশের দিকে তাকিয়ে মাথা উঁচু করে বাঁচতে শেখাতে। আমার সন্তান যখন আলোর দিকে তাকিয়ে যখন নিজের অন্তরের বাইরের আলোয় স্নান করবে তখন আমার অহংকারের কোনো তুলনা থাকবে না। আমি শুধু এটাই চেয়েছি সোনালি, শুধু এটাই চেয়েছি। এখন কাব্য করে কথা বলছে। এখন কাব্য, দাঁড়াও না, খালি 2 বছর কাটতে দাও। আমার মেয়ে আসুক, ও জীবনে যেন তোমার মুখদর্শন না করে আমি সেই ব্যবস্থাই করব। অবশ্য তাতেও তোমার মতন বাবার কিছু এসে যাবে না। এটা তো আর আমার থেকে ভালো কেউ জানে না। তুমি আমার কাজে খুব কষ্ট পেয়েছো। এই যে তথ্য প্রমাণ আমি কোর্টের সামনে হাজির করেছিলাম তাতে তুমি কষ্ট পেয়েছো তো? তুমি চাওনি আমার মেয়ের বিরুদ্ধে যে আমি দাঁড়িয়েছি। ঠিক আছে, তুমি বাড়ি ছেড়ে চলে যেতে পারো, আমাকে ছেড়ে চলে যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। তুমি শুধু বলে দাও তোমার কি কি লাগবে, আমি সবটা দিতে রাজি। আমার মেয়েকে তাড়িয়ে তুমি এখন আমাকে তাড়ানোর কথা ভাবছো, তাই না? আর একটা কথা শোনো, তুমি ভেবো না যে আমার মেয়েটা বোকা ছিল। আমার মেয়েটা তোমাকে চিনতে পারেনি, সে তার নিজের বাবাকে চিনতে ভুল করেছে। কিন্তু আমি বোকা নই। আমি এখান থেকে কোনো মতেই যাব না, কারণ আমি তোমাকে খুব ভালো করে চিনি। তুমি আমার মেয়েকে যেমন দিনের পর দিন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছো, ঠিক তেমনি আমিও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো এই বাড়িতে থেকে। তুমি আমাকে কি জ্বালাবে সোনালি, কি জ্বালাবে? আমি এমনি যা জ্বলছি সেটা তুমি বুঝতেও পারবে না, কোনোদিন বুঝতে পারবে না। মিথ্যে, সব মিথ্যে। আমি তোমার একটা কথা বিশ্বাস করি না, কারণ তোমার আগাগোড়াটাই হচ্ছে মিথ্যে। তোমার আগাগোড়াটাই হচ্ছে মিথ্যে মিথ্যে মিথ্যে। তোমার জীবনে সত্যি বলে কিচ্ছু নেই, কিচ্ছু না। শুধু শালুকের জন্ম থেকে তুমি কিছু করতে পারোনি বলে, শালুকের ইচ্ছায় তুমি আজকে এই কাজটা করলে। তুমি এর মধ্যে শালুককে টেনে এনো না। আমি যেটা করেছি সেটা আমার ইচ্ছে করেছে বলেই করেছি। শোনো, তুমি অন্তত আমাকে তোমায় চেনাতে এসো না, ঠিক আছে? আর তোমার ওই সাধু মেয়ে শালু, ওকেও চেনাতে এসো না। ভুলে যেও না, দিন কখনো একভাবে যায় না। দিন আমারও আসবে, আমার মেয়েরও আসবে, মনে রেখো। হাত জোর করছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি, এবার অন্তত আমার মেয়েকে আর অন্ধকারের দিকে ঠেলে দিও না।
মা হয়ে মায়ের পথটা দেখাও। এটা ভুলে যেও না, তোমার মদত যদি না থাকতো আমার মিমি হয়তো এতটা দূর যেতে পারতো না। ও বুঝেছি, এখন তো সব দোষ আমার মেয়েরই হবে, তাই না? কারোর কোনো দোষ নেই, কারোর কোনো ভুল নেই। যা দোষ যা ভুল করেছে আমার মেয়ে। তো দোষ গুণের বিচার তো আদালত করে ফেলেছে, এখন আর এইসব কথা বলে কোনো লাভ আছে সোনালি? আর এখন তুমি যত রাগই করো কিছু তো আর ফিরে আসবে না। হ্যাঁ, সেটাই তো তোমার মজা। যা গেছে গেছে, কিছু তার ফিরে আসবে না। আমার মেয়ের জীবনটা তো ধ্বংসই হয়ে গেছে। হ্যালো, আমি একটু বাবার সঙ্গে কথা বলতে চাই। তুমি 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 এখানে ফোন করেছো কেন? আমার মেয়ের জীবনটা ধ্বংস করে আমার মেয়েকে খেয়ে তোমার শান্তি হয়নি? এখন আবার নির্লজ্জের মতন বলছো বাবার সাথে কথা বলবে? হ্যাঁ, ফোনটা দাও। না, ফোন আমি দেব না। আমি এমনি অশান্ত আছি, ওর অশান্তি বাড়িতে বাড়িও না। ফোনটা দাও। হ্যালো বাবা, বল মা। বাবা, আমি তোমাকে ফোন করলাম। আমি জানি বাবা, আমি জানি তুমি খুব কষ্টে আছো। ঐশ্বর্য দিদির জন্য তুমি মনে মনে কষ্টে শেষ হয়ে যাচ্ছ, আমি জানি বাবা। আরে মা, আমি ঠিক আছে, আমাকে নিয়ে চিন্তা করিস না। আমার এইটুকু বুঝতে দেরি হয়নি বাবা, আমি এইটুকু বুঝতে পেরেছি ঠিকই। তুই কেমন আছিস মা? তুমি তো আমার ভালো থাকার সব ব্যবস্থাই করে দিয়েছো বাবা, তারপর আমি আর খারাপ থাকি কি করে বলো? বাবা, বাবা তোমাকে আমার একটা কথা বলার ছিল। মানে আমি যদি ঐশ্বর্য দিদির শাস্তি লাঘবের জন্য যদি কিছু করতে পারি, মানে আমার যদি কোনো ভূমিকা থাকে তাতে, তাহলে। না মা, আমি চাই ও শাস্তি পাক। তা তো চাইবে, তা তো তুমি চাইবেই। ওই মেয়ে ওখান থেকে আমার মেয়ের খোঁজ নিচ্ছে, ওরা এত বড় সাহস। এটাই তো তোমার প্রবলেম সোনালি, তুমি কোনোদিন জানতে চাইলে না শাহরুখ কেমন মেয়ে। তুমি যদি শুনতে যে ও আমাদের মেমিকে নিয়ে কি বলতে চাইছে, তাহলে হয়তো কোনোদিনই কথা বলতে না। যাকে বলছি মা, আবির কেমন আছে? হ্যাঁ বাবা, ও ভালো আছে। তোমরা ভালো থেকো। বাবা, বাবা ওই বাড়িতে যাওয়াটা আমার ঠিক হবে না বাবা। মানে আমি ওখানে গেলে হয়তো কাকিমা আমাকে দেখে আরো বেশি অশান্ত হয়ে উঠবে, আর তারপর সব কষ্টটা সেই তোমার উপর এসেই পড়বে বাবা। সব ঝড় সেই তোমাকেই সামলাতে হবে। তাই বলছিলাম বাবা, ও বাড়িতে যাওয়াটা আমার ঠিক হবে না। তবে তবে তুমি চিন্তা করো না বাবা, তোমার সঙ্গে আমার নিশ্চয়ই দেখা হবে। আমি তোমার চেম্বারে যাব বাবা, আমি তোমার চেম্বারে গিয়ে তোমার সঙ্গে দেখা করব। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই মা, তুমি অনেকদিন পরে তোমার সংসারকে আবার ফিরে পেয়েছো, সময় করে গুছিয়ে নাও। আর একটা কথা বলি, আমার সাজেশন, তুমি তোমার ঐশ্বর্য দিদিকে নিয়ে এতটা ভেবো না। এটা আমার বিশ্বাস যে 2 বছর পর যখন মিমি ফিরবে, তখনও তোমার দিদি হওয়ার যোগ্য হয়ে উঠবে। বাবা, আমি মনে প্রাণে চাই আমার দিদি যেন ভালো থাকে, ও যেন সুখে থাকে বাবা, আমার দিদি যেন শান্তি পায়। জানি মা, জানি, খুব ভালোভাবেই জানি। তোমাকে আলাদাভাবে বলে দিতে হবে না তুমি কি ভাবছো। আমি খুব ভালো করেই জানি তুমি কি চাও। আমি জানি তুমি মিমি সবসময় ভালোই চেয়েছো।
খুব মিষ্টি লাগছে তোমাকে রাঙাদি। চলো এসো। কিরে বুড়ো বয়সেই সং সাজলি যে? কি বলছিস এসব? যা বলছি ঠিক বলছি। আয়নায় দেখেছিস নিজেকে? এই জন্যই তোকে আমি বারবার বলেছিলাম শালুক, আমাকে সাজাস না। আমার কথার কোনো গুরুত্বই দিলি না, শুনলি না তুই আমার কথা, জোর করে আমাকে সাজালি তো। কই ফুলদি, রাঙাদিকে তো খুব মিষ্টি লাগছে। সবাই আজ রাঙাদিকে দেখতে আসবে তাই একটু লাল শাড়ি পরিয়েছি। ভালোই তো লাগছে, কি খারাপ হয়েছে? রাঙাদি ফর্সা, লাল শাড়ি পরতে রাঙাদিকে ভালোই লাগে। তুমি এরকম করে বলছো কেন গো ফুলদি? হ্যাঁ, বুড়ো বয়সের বিয়ে তো শখ একেবারে উতলে পড়ছে। কি মানায় আর কি মানায় না সেটাও দেখার প্রয়োজন নেই। তুই পড়তিস না? তোর যখন বিয়ে ঠিক হয়েছিল তুই কি লাল কিছু কম পড়তিস দেখি? বুঝতে পেরেছি, সেটাই তোর জ্বালা। আমি পড়তাম বলে তোকেও তাই পড়তে হবে। সবাইকে যে সবকিছু মানায় না এটাও তোর মাথায় নেই, এটা জানারও প্রয়োজন নেই, তাই তো? কি কি বলছো তুমি ফুলদি? এরকম করে কেন বলছো তুমি রাঙাদিকে? বুঝেছি, তোর খুব গলার জোর বেড়েছে। কাল বর ছাড়া পেয়েছে না, একেবারে সাপের 5 পা দেখছিস। খুব সাহস হয়েছে না তোর? আমার সঙ্গে তুই এইভাবে কথা বলছিস? বললি রাঙাদি, তোমরা চেঁচামেচি কেন করছো বলো তো? নিজের বউকে শাসন কর। মনে হচ্ছে কেউ একজন হয়ে উঠেছে। কাল তুই ছাড়া পেয়েছিস না, একেবারে ধরাকে সরাগান করছে। তুমি কাকে কি বলছো ফুলদি? আমার ফিরে আসাতে ও যদি ধরাকে সরাজ্ঞান মনে করে সেটা তো নর্মাল। তাহলে কেউ কি বাড়িতে গম্ভীর হয়ে বসে থাকবে? আমাকে অপমান করতেও কেন আসছে? হ্যাঁ, আমি নদীকে একটা কথা বলেছি, ও তার মধ্যে কেন ঢুকছে? আবির, ছেড়ে দাও না, ছেড়ে দাও। তুমি আর এর মধ্যে কোনো কথা বলো না ফুলদি। ঠিক আছে ফুলদি, আমার ভুল হয়ে গেছে। সব মুছে ফেলবো আমি সব খুলে ফেলবো। আমার কোনো সাজের প্রয়োজন নেই, তোকে বলেছিলাম না আমাকে সাজাস না। কি করছোটা কি রাঙাদি? তুমি এক্ষুনি না চলে আসবে? এখন তুমি সব এগুলো আমার দরকার নেই সাজের, আমি তোকে বলেছিলাম না সাজাতে। আমার সাজ দেখি কাউকে ভোলানোর কোনো প্রয়োজন নেই শালু। রাঙাদি, কেন রে এতই কনফিডেন্স তোর নিজের ওপর? কি মনে করিস তুই তোর জীবনে কোনো সমস্যা হবে না? বিয়ের পর তো সবকিছু একদম ঠিকঠাক চলবে, তাই তো? আমার সাজ দেখি কাউকে ভোলানোর কোনো প্রয়োজন নেই শালু। রাঙাদি, কেন রে এতই কনফিডেন্স তোর নিজের ওপর? কি মনে করিস তুই তোর জীবনে কোনো সমস্যা হবে না? বিয়ের পর তো সবকিছু একদম ঠিকঠাক চলবে, তাই তো? তাই মনে করতাম আমি তাই মনে করতাম, কিন্তু তুই যদি এরকম মনে করিস তাহলে তোর নিঃশ্বাস আমার উপর পড়তেই পারে। আর তোর নিঃশ্বাস যদি আমার উপর পড়ে তাহলে আমার সংসারে সমস্যা হতেই পারে দেখি। তবে একটা কথা মনে রাখ দেখি, আমার সংসারে যত সমস্যাই হোক না কেন আমি কখনোই নিজের বাপের বাড়িতে আসবো না, কারণ আমি নিজেকে প্রোটেক্ট করতে জানি। বাপের বাড়ি এসেছি মানে? হ্যাঁ এসেছি, আমি এ বাড়িতে এসেছি কারণ তোরা আমাকে গিয়ে নিয়ে এসেছিলি। আর আমি যদি এসেও থাকি, আমি তো রোজগার করি নদী। মামু তো তোর টাকা কোনোদিনও নিতে চাইনি। তুই টাকা রোজগার করিস, তুই সেটা অপচয় করেছিস। উলুবনে মুক্ত ছড়িয়েছিস তুই, ওই জানোয়ারটাকে টাকাগুলো দিয়েছিস। ওকে জানোয়ার বলার কে অধিকার দিয়েছে তোকে? হ্যাঁ বাবা, দরদ দেখেছিস আবির? তা জানোয়ারকে জানোয়ার বলবো না তো কি বলবো? ভগবান, তুমি ওর পক্ষ নিয়ে কথা বলছো? মানে যার জন্য তোমার ভাই আর তোমার ভাইয়ের বউ সাফার করেছে, তুমি তার পক্ষ নিয়ে কথা বলছো? আরে তুমি তো নিজেই সাফার করেছো, ভুলে গেছো? তোরা কিছুই সাফার করিসনি, তোরা সাফার করেছিস ঐশ্বর্যের জন্য। ওকে শুধু শুধু ফাঁসানো হয়েছিল। ঐশ্বর্য ওকে ত্যাগ করেছিল বলেই ও এর মধ্যে জড়াতে এসেছিল। ও যদি চাইতো ও শালুকের ক্ষতি করতে পারতো, কিন্তু ও কি শালুকের কোনো ক্ষতি করেছিল? আর
ঠিক সেই জন্যই ঐশ্বর্য শাস্তির মেয়াদ ওর থেকে অনেক বেশি হয়েছে। এটা কি তুই ভুলে গেলি নাকি? আমি কিচ্ছু ভুলিনি ফুলদি। শুধু আমি একটা কথা বুঝতে পারছি না, আমি যেই ফুলদিকে চিনতাম তুমি সেই ফুলদি কিনা। মানে আমি এতদিন এই বাড়িতে না থাকাতে আমি যেই ফুলদিকে চিনতাম সেই ফুলদি তুমি নও। আমার সেই ফুলদি মারা গেছে। তোর মধ্যে এরকম যে একটা হিংসুটে মন ছিল সেটা আমি কখনো জানতে পারিনি দেখি। আমার মধ্যে কোনো হিংসুটে মন নেই নদী, হিংসুটে মন আছে তোদের মধ্যে। তাই একজনের চোখ দিয়ে যখন জল পড়ছে তখন বাড়িতে সবাই তোরা আনন্দে মেতে উঠেছিস। বিয়ে করার জন্য একেবারে ডগমগ হয়ে উঠেছিস না, আনন্দে আহ্লাদে। তোকে তো দেখে মনে হচ্ছে তোর মতো সুখী পৃথিবীতে আর কেউ নেই। তোর পাশে তোর বোন, যার জীবনে এত বড় একটা দুঃখের কারণ ঘটে গেছে, তার কথা তো একবারও মনে পড়ছে না, তাই না? মনে পড়েনি বলেই তো রোজ আমি ওই কেসটার হাজিরা দিয়েছি। মনে পড়েনি বলেই তো তোর পাশে দাঁড়িয়েছি প্রত্যেকটা সময়। তোর পক্ষে এমন করে কথা বলা সম্ভব দেখি।